শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। নিজে গাড়ি চালিয়ে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলায় ঢাকার 2 সিটির 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। সঠিকভাবে সংরক্ষণে ফরিয়াদের অনভিজ্ঞতাকে দুষলেন মন্ত্রী ও আড়তদাররা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট দাখিল আজ। হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালে ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। শহীদ জিয়ার মুক্তিযুদ্ধকালীন সহযোদ্ধা, জাতীয় সংসদের স্পিকার, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ মনে করেন, সততা আর দেশপ্রেমের কারণে জিয়াউর রহমান জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে বিএনপিকে। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রক্তের সাগর পাড়ি দিয়ে ১৯৭১-এ অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা, সেই রক্তের ঋণ পরিশোধের এটাই হচ্ছে একমাত্র পন্থা। ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রার সূচনা করেন তিনি। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ কি খুঁজতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো যে তার মতো সৎ রাষ্ট্র সরকার প্রধান বাংলাদেশ আর অতীতে দেখেনি। অপর জিনিসটি হলো তিনি স্বজনপ্রীতিকে কোনো ধরনের সুযোগই দেন নেই, তাকে স্পর্শ করে নেই কোনো ধরনের স্বজনপ্রীতি। এই দুটি বিষয় পরবর্তীকালে আগে পরে কোনো সরকার প্রধান বা কোনো রাজনৈতিক নেতা তার মতো করে তাদের জীবনে প্রতিফলিত হয়নি। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতা, কর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, নানা অপপ্রচার চালিয়েও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষকে। জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী আদর্শ, এটি বাংলাদেশে আরও দৃঢ়ভাবে প্রথিত হয়েছে। তার মৃত্যুর পর যে বিশাল জনতার সমাবেশ তার জানাজায় দেখা গিয়েছে, এটি তার কার্যক্রমের প্রতি পরোক্ষ সমর্থন। তো আমরা আশা করি যে জিয়াউর রহমান তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখে গিয়েছেন, তার দল বিএনপি এটি সফলভাবে অনুসরণ করে যাবে। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দল আর দেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাবিধ চক্রান্ত এখনও থেমে নেই। সরকারের ভুল হলে তা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এটি কোনো কাজ নয়। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, দলীয় পতাকা অর্ধনমিতে রাখা হবে। তিনি জানান, আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ১৫টি সংসদীয় আসনের বেশ কয়েকটি স্থানে দরিদ্রদের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিজভী জানান, শনিবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুব স্বেচ্ছাসেবক দল সহ আরও কয়েকটি অঙ্গ সংগঠনের বস্ত্র খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। রিজভী আরও বলেন, রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, কিন্তু অন্যায় করলে শাস্তি হচ্ছে, শক্ত হাতে দমন করা হচ্ছে। নানাবিধ চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই। মানুষ ফেরেশতা নয়, সেখানে আইন অমান্যকারী কিছু লোক থাকে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তো একটি নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রধান বৈশিষ্ট্য। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন স্পটে ঈদুল আজহার বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে গুলশানের বাসা থেকে বেরিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্র জানায়, গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও, বাসাবো ঘুরে হাতিরপুল, বাংলা মোটর থেকে সিআর দত্ত রোড হয়ে বসুন্ধরা মার্কেটের সামনে দিয়ে গ্রিন রোড, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সোবানবাগ, কলাবাগান বাসস্ট্যান্ড থেকে ধানমন্ডি এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হন। কোরবানির পর মহানগরী জুড়ে পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতেই তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এদিকে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব অবহেলার কারণে ঢাকা উত্তর সিটির জোন ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণের জোন ১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনে শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় একই সাথে চলে পশু কোরবানি এবং পশুর বর্জ্য অপসারণের কাজ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনে বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। আরিফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পশুর হাট শেষ হলেও রাস্তাঘাটে পড়ে আছে হাটের বর্জ্য। এর সাথে যুক্ত হয়েছে কোরবানির পশুর বর্জ্য। রাস্তার দুপাশে স্তূপ করে রাখা এসব ময়লা গরমের কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লারা নিচ্ছে, তবে কাজটা স্লো করতেছে, তাই কাজটা আরো দ্রুত করা উচিত। কোনো পানি ঠানি দিয়া ধুইয়া পরিষ্কার কোনো দেখতেছি না, গিলিসিন মিলিসিন দিয়া মানে পরিষ্কার করে বাস করে উঠে যে বাস ফালা হয়ে গেছে, এটা নিতে পারতেছে না তারা। অনেক তাড়াতাড়ি যেন করতেছে না, অনেক কি করতেছে তারা জানে। ওই যে ওইখানটা রাখে, হন্দা রাখে, হান্দা রাখে, এটি পরিষ্কার রোড হইতেছে না। আর গন্ধ তো মনে করেন ঢাকা শহরের মানুষ কি অবস্থার ভিতরে আছে আল্লাহ জানে আর আমরা জানি, জনগণ জানে। তবে সকাল থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ পরিদর্শন করতে শাহজাহানপুর পশুর হাটে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করছে সবাই, তবে দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা সুকস করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাবো যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। বর্জ্য অপসারণে ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে,
আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন ঢাকা দক্ষিণের এই প্রশাসক। প্রত্যেকটা অলিগলি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে এসেছে পশুর চামড়া। তবে বরাবরের মতোই ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ ছিল মৌসুমি ব্যবসায়ীদের। চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে না পারাতেই দাম কমের কথা বলছেন আড়তদাররা। বলছেন ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে কিছুটা স্বস্তি মিলবে চামড়া শিল্পে। তবে আপাতত ওয়েট ব্লু রপ্তানির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন জুলাই মাসে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা রয়েছে সরকারের। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। সব ফালাই দিয়েছে এগুলি আমাদের দেশে সব আমার বুক পাইটা যায় দেখে আমাদের যে চা পাতা চলে গেলো, পাট চলে গেলো, এই একদিন দেখবেন এই চামড়াও দেখবেন চলে গেছে। ধুঁকতে থাকা চামড়া শিল্প নিয়ে এভাবেই আক্ষেপ করছিলেন এ শিল্পের সাথে ৪৫ বছর ধরে জড়িত শামসুল আলম। বলছেন কাঁচা চামড়া রক্ষায় রপ্তানির অনুমতি দিতে হবে ওয়েট ব্লু। যদি আপনি যে পর্যন্ত এটা যদি ব্লু না চালু করব, এই চামড়া এই দেশের থেকে মাটি চলে যাবো। আমি 20টা মাল 1 লাখ টাকা বেচছি, ধরেন 10 বছর আগে। কোরবানির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে পোস্তায় চামড়া আনেন মৌসুমি ব্যবসায়ীরা। দাম না পাওয়ার অভিযোগ ছিল তাদের মধ্যে। তবে মৌসুমি কসাইয়ের অনভিজ্ঞতার কারণে চামড়া নষ্ট হওয়ার কথা বলছেন তারা। পোস্তায় আসার পর কেউ কোনোদিন দাম পায় না চামড়ার, ওনারা ওনাদের সিস্টেমে নেবে। চামড়া ন্যায্য দাম পাবে কি করে? কিছু চামড়া কেটে ফেলে। ভালো মানের চামড়া ঠিক সরকারের দামে নির্ধারিত দামে বেচা কিনা হইতেছে। এদিকে শুক্রবার বিকেলে পোস্তায় চামড়া সংরক্ষণ পরিদর্শনে আসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান জুলাইতে চামড়া শিল্প নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথা। ওয়েট ব্লু চামড়া আমরা রপ্তানি করতে দিতে চাই না, যদি না দেখি যে এই যে সংরক্ষিত চামড়া এটা কেনার প্রক্রিয়ায় কোনো শ্লথগতি আছে। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। এর আগে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল, তবে তা তড়িঘড়ি করা হয়েছে বলেও মন্তব্য করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট আজকের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডাক্তার জাহিদ রায়হান। এদিকে রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে। নির্দোষ কেউ যেন ভিকটিম না হয় তদন্ত সেই দিকটিতেই গুরুত্ব দিচ্ছেন তারা। আরও জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর পর থেকেই কিছুটা থমথমে পরিস্থিতি হাসপাতালের। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি কাজ করছে। শিশু মৃত্যুর পেছনে দায় কার তা বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মুঠোফোনে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। তদন্ত রিপোর্ট আমরা আজকে অথবা কালকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তদন্ত করছে জয়েন্ট সেক্রেটারি হসপিটাল, তারপরে ডেপুটি ডিরেক্টর হসপিটাল, আইন শাখার একজন, আর কোঅপারেট 2 জন আছেন আর কি। একটু ধৈর্য ধরেন, কারণ এখন আমাদের যেটা মাথার মধ্যে কাজ করতেছে সেটা যদি আমরা ডিসক্লোজ করি, এটার সাথে যদি তদন্ত রিপোর্টের কোন রকম ভেরিয়েশন হয় হতে তো পারে, ভাষাগত পার্থক্য করতে পারে। আমরা এটা চাচ্ছি না। ডেফিনেটলি একদম নির্মোহ একটা তদন্ত হচ্ছে, একদম নির্মোহ তদন্ত। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করছে রমনা থানা পুলিশ। এরই মধ্যে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন তারা। মুঠোফোনে নিশ্চিত করেছেন ডিসি রমনা। গ্যাসের যে কথাগুলো বলা হচ্ছে আমরা সেটি ডিসি নিয়ে দেখেছি, মানে ক্ষতিকর কোনো গ্যাসের উপাদান তার মধ্যে নাই। তবুও আমরা সিআইডির উপর ডিপেন্ড করবো, যেহেতু তারাও স্যাম্পল নিয়েছে, এটা একটা বিষয়। আর এসি যদি বন্ধ করার জন্য হয়, তাদের ভাষ্য মতে যে তারা 2টা থেকে 3টা পর্যন্ত এসি বন্ধ করার, বাচ্চারা মারা গেল 6টার পরে। এখন আসলে ধারণাও করা যাচ্ছে বিষয়টা কি হবে। এখন আর 6টা বাজে
এক একজন এক এক ধরনের সমস্যা থাকতে পারে, সরকারি কমন একটা বিষয় এটা তো আসলে এই জন্য আমি যেটা এখন ধারণা করে বলেছি বলা হচ্ছে একেবারে আইডিয়া করে কিছু বললে যেটা হবে সেটা হয়তো ফলা হবে, প্রচার মানুষ ওই দিকে যাবে। কোনো কিছু একবার মুখ দিয়ে বেরোয় গেলে তো বোঝেন ওইটা টিকনিকরণ হয়, শুকনিকরণ হয়, এগুলো করতে করতে ওই টাইপ জিনিসটা পেয়ে যাবে। যেটা প্রকৃত ঘটনা এটা আসলে এক্সপার্ট অপিনিয়ন না পাওয়া পর্যন্ত আমাদের মন্তব্য করা তখনই ঠিক হবে না। তদন্তের ব্যাপারে ন্যূনতম কোনো ছাড় দেওয়া হবে, একেবারে স্ট্রিক্টলি তদন্ত করা হবে, এটা কমিশনার স্যার আমাকে বারবার তদারকি করতেছেন, আমাদের নির্দেশনা প্রদান করতেছেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে মঙ্গলবার ভোরে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে সেই সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পাননি তারা। এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা, এমন অভিযোগও স্বজনদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম থাকলেও শৃঙ্খলা রয়েছে যান চলাচলে। এআই ক্যামেরার নজরদারিতে ধরা পড়ছে অনিয়ম। জরিমানার ভয় ছাড়াও চালকরা বলছেন এখন নিরাপত্তার কথা ভেবেও নিয়ম মানছেন তারা। সুফল মেলায় আগামীতে এআই ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রধান সড়কগুলোর মোড়ে নেই ট্রাফিক পুলিশের কঠোরতা, তবুও থামছে গাড়ি, মানছে ট্রাফিক আইন। মানুষকে নিয়ম মানাতে মাঠে শুধু পুলিশ নয়, যোগ হয়েছে প্রযুক্তির কঠোর নজরদারি। ক্যামেরার চোখে ধরা পড়ছে প্রতিটি অনিয়ম, আর তাতেই সড়কে ফিরেছে শৃঙ্খলা। চালকরা বলছেন জরিমানা হওয়ার ভয় তো আছেই, তবে নিরাপত্তার জন্যও নিয়ম মানা প্রয়োজন। নর্মালি এই টাইমে জ্যাম থাকতো, রাস্তায় সব গাড়ি উল্টাপাল্টা ঢুকে করতেন, সিগন্যাল আছে দেখে সবাই সিগন্যাল মেনটেন করতেছে। আমরা সিগন্যাল মারলে তো অ্যাক্সিডেন্ট কমবে, দুর্ঘটনা কমবে, এটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, জনগণের জন্য ভালো। এগুলো আসলে অ্যাপ্রিশিয়েট করা উচিত, যেটা নাকি এখন রাস্তাগুলো খুব সুন্দরভাবে এখন সবাই চলাফেরা করতে পারতেছে। আইনটা মেনে চলা আমি মনে করি যে খুবই উচিত, এটা আমাদের সচেতন ব্যক্তি হিসাবে। আইনটা আইন মতো চলা দরকার, এটা হলো বড় কথা। আইন যেন আইনের গতিতে চলে। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা থাকলেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান। শুধুমাত্র ট্রাফিক পুলিশ থাকলে সিগন্যাল মানবে, তারপরে না থাকলে মানা হবে না, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা কিন্তু মামলা করছি। রাস্তা খালি, যানজট নাই, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের এআই ক্যামেরা দেখে যারা সিগন্যাল ভায়োলেট করছে সেগুলো কিন্তু আমার মামলা হচ্ছে, মামলা চলবে। আগামী 2-3 মাসের মধ্যেই আরো প্রায় 35টা জায়গায় আমাদের সিগন্যাল চালু হবে এবং আগামী 1 বছরের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ 120টা জায়গায়, সর্বমোট 120টা জায়গায় আমরা এই ট্রাফিক সিগন্যাল চালু করব। এদিকে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান মনে করেন সীমিত পরিসরে এআই ক্যামেরার নজরদারি না রেখে তা বাড়ানো গেলে কমে আসবে দুর্ঘটনা। স্মার্ট সিটিতে স্মার্ট মনিটরিং হয়, তো এই যে এআই এর এই ধারণাটা স্মার্ট সিটির একটা কম্পোনেন্ট, এইটা ঢাকা শহরে যে যুগান্তকারী ইম্প্যাক্ট তৈরি করেছে, এখন এটাকে স্কেল আপ করা দরকার। এখন অত্যন্ত লিমিটেড কিছু ইন্টারসেকশনে আছে, কিন্তু পুরো শহর জুড়ে যদি আমরা রাস্তায় যদি আমরা ট্রাফিকের শৃঙ্খলা আনতে চাই, এর কোনো বিকল্প নাই। আমরাও কিন্তু হঠাৎ যত রাস্তা পার হচ্ছি, ট্রাফিক রুল মানি না, নাগরিকরাও ধীরে ধীরে মনিটরিংয়ের আওতায় আসবে। এজন্য আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে যে স্মার্ট সিটি ধারণার সাথেই আমাদের সেভাবে একীভূত করা উচিত, যেন আমাদের শহরের যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাটা যেন কিছুটা হলে আমরা এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা কমাতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বছরের পর বছর সড়কে দাঁড়িয়ে পুরোপুরি মানানো যায়নি যে ট্রাফিক আইন, প্রযুক্তির নজরদারিতে সে আইন মানতে বাধ্য হচ্ছে মানুষ। শুধু ক্যামেরায় নয়, প্রয়োজন জনসচেতনতা, তাহলেই সড়কে কমবে দুর্ঘটনা, বাড়বে শৃঙ্খলা। ক্যামেরার চোখে বদলে যাওয়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা অন্তত 5 জন আহত হয়েছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার মুলফতগঞ্জ বাজার এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় মুলফতগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন কেদারপুর এলাকার রাসেল ব্যাপারী নামের এক ব্যক্তি। সেই দোকান ঘর নির্মাণে বাধা দেন ঢালিপাড়া এলাকার রাজীব ছুইয়ালের লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। পরিবার আর শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে কেউ ছুটেছেন ডিএনসিসির শিশু মেলায়, আবার কেউ সময় কাটান জিয়া উদ্যানে। রাইড, খোলা প্রকৃতি আর উৎসবের আমেজে জমে উঠেছে রাজধানীর বিনোদন স্পটগুলো। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু আনন্দ আর স্বস্তির খোঁজে নগরবাসীর অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ডিএনসিসির শিশু মেলা। ঈদের দ্বিতীয় দিনে বিকেল হতেই ডিএনসিসির এই পার্কে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। তবে সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশুদের মধ্যেই। রঙিন আলো, শিশুদের হাসি আর উৎসবের আমেজে যেন এক টুকরো আনন্দনগরী হয়ে উঠেছে শিশু মেলা। নাগরদোলা, ঘোড়া, ট্রেন রাইড, ওয়াটার বোর্ড, ব্রেক ডান্স সহ নানা রাইডে চলছে শিশু কিশোরদের উচ্ছ্বাস। ভালো লাগছে, ভালো লাগছে। কেন কোনটা এখনো চড়েই নাই। ঘোড়ায় উঠবো, ঘোড়ায় উঠবো। ঘুরতে আসছি। আমরা রাইডে চড়ছি। কালকে দিয়াদনে ঘুরতে গিয়েছিলাম, আবার আজকে হচ্ছে শিশু পার্কে আসতে অনেক মজা লাগতেছে আমার কাছে। ছুটির এই সময়টাতে সন্তানদের একটু আনন্দ দিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেক অভিভাবকও। কেউ ছবি তুলছেন, কেউ আবার শিশুদের সঙ্গে রাইডে চড়েই কাটাচ্ছেন সময়। ঈদ উপলক্ষে আসা, কারণ সবসময় তো এরকম ছুটি এরকম টাইম মিলানো যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সায় ঘুরতে আসলাম, সাথে এখানেও আসলাম, এই প্রথম আসলাম এখানে। 3 বাচ্চাকে বোনকে নিয়ে আসছি, আবার আজকে আমার জন্মদিন, ওদের নিয়ে আমি সেলিব্রেট করছি। কলেজ থাকে, ছুটি হয় না, অনেকদিন পর ছুটি, এর জন্য অনেক ভালো লাগতেছে সবার সাথে। আবার আমার ভাগ্নেদের সাথে দেখা হয় না সবসময়। এই পার্কটাতে বাচ্চারা মোটামুটি ভালোভাবে উঠতে পারে, তবে একটু র্যাশ আছে ঈদের জন্য আর কি। ঈদের সময় তো বাচ্চাদের নিয়ে বেড়াতে খুব ভালো লাগে, আর ওরা তো এনজয় করে এই জিনিসটা, কারণ আমরা তো মানে ইচ্ছা তো আসলে বাচ্চাদের নিয়ে তেমন বের হওয়া হয় না। ঈদের সময় এটাই ঘুরতে আসা হয়, তো ভালো লাগতেছে, পরিবেশটা খুব শান্ত আর পরিবেশটাও ভালো আছে আজকের ওয়েদারটা। শুধু শিশু মেলাই নয়, ঈদের ছুটিতে নগরবাসীর অন্যতম গন্তব্য হয়ে উঠেছে জিয়া উদ্যানও। সবুজের মাঝে খোলা পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলতে, আবার কেউ হাঁটাহাঁটি করেই উপভোগ করছেন ছুটির দিন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। নিজে গাড়ি চালিয়ে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব অবহেলায় ঢাকায় দুই সিটির 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ, মৌসুমে ব্যবসায়ীদের সঠিকভাবে সংরক্ষণে ফরিয়াদের অনভিজ্ঞতাকে দুষলেন মন্ত্রী ও আড়তদাররা। 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট দাখিল আজ। হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ।